আচ্ছা, আজকে সেকেন্ড ক্লাস যেটা করাবো, মানে ম্যানেজমেন্টের ফার্স্ট চ্যাপ্টার চলছিল। আগের দিন 5টা পয়েন্ট পড়েছিলাম, আজকে পড়বো কি ম্যানেজমেন্ট, মানে কোশ্চেন এই ব্যবস্থাপনা, এটা শর্ট কোশ্চেন দেয়। এরকম কোশ্চেন তোকে দেবে না, তো শর্ট কোশ্চেন দেবে তোকে কি ম্যানেজমেন্ট মানে ব্যবস্থাপনা। ব্যবস্থাপনাকে কি বলা হয় জানিস তো? ব্যবস্থাপনাকে কলা বলা হয়, কলা। ঠিক আছে? শুধু শুধু তুই বই খুললেই হবে না, সবকিছু এই বই দিয়ে পড়াবো না। মানে ফেমনি খোল, এটা এটা হয়তো 2 লাইন বই দিয়ে পড়াবো, তুই যে বই 2 লাইন পড়াবো, অন্য বই দিয়ে পড়াবো। তো কি বলছি, আমার কথা শুনছিস তো? ম্যানেজমেন্টকে কি বলা হয়? কলা বলা হয়, কলা। কলা মানে কি? কলাকে ইংরেজি বলে আর্ট। ম্যানেজমেন্টকে আর্ট বলা হয়, ঠিক আছে তো? আবার ম্যানেজমেন্টকে আবার সায়েন্সও বলা হয়। পরীক্ষায় এমসিকিউ যদি দেয়, তাহলে ম্যানেজমেন্ট কি? ম্যানেজমেন্ট হচ্ছে কলা এবং বিজ্ঞানের সংমিশ্রণ। কেন কলা ও বিজ্ঞানের সংমিশ্রণ? কোনদিনই কোশ্চেন দেবে না, কোনদিনই কোশ্চেন লিখতে দেবে না। দেবে ম্যানেজমেন্ট ইজ আ আর্ট, ঠিক আছে, সায়েন্স, বুথ, নান অফ দিস। তাহলে কি লিখতে হবে তোকে অ্যান্সারটা? ম্যানেজমেন্ট হলো কলা এবং বিজ্ঞানের সংমিশ্রণ। কেন কলা ও বিজ্ঞানের সংমিশ্রণ করে এটা তোকে জানতে হবে, জানার জন্য বলছি, বাট এটা দেবেন। ম্যানেজমেন্টকে কলা বলা হয় কেন? মানে কলার যে সমস্ত বৈশিষ্ট্য, না আর্টের যে সমস্ত বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো ম্যানেজমেন্টের মধ্যে দেখা যায়, তাই ম্যানেজমেন্টকে বলা হয় আর্টস। আবার বিজ্ঞানের যে সমস্ত বৈশিষ্ট্য আছে, সেইগুলো ম্যানেজমেন্টের মধ্যে দেখা যায়। এই কারণের জন্য ম্যানেজমেন্টকে বলা হয় কলা ও বিজ্ঞানের সংমিশ্রণ। এবার তোকে জানতে হবে কলা কাকে বলে, বিজ্ঞান কাকে বলে। ঠিক আছে? এবার কলার বৈশিষ্ট্য জানতে হবে আর বিজ্ঞানের বৈশিষ্ট্য জানতে হবে, তাহলে তো হয়ে গেল। এটা এই এত ডিটেলসটা কখন জানতে হবে, কাকে জানতে হবে? যার পরীক্ষায় দেবে 8 নাম্বার লেখে ব্যবস্থাপনাকে কলা ও বিজ্ঞানের সংমিশ্রণ বলা হয়। ঠিক আছে? তুমি বা বলতে পারো ব্যবস্থাপনাকে কলা বলা হয় কেন, ব্যবস্থাপনাকে বিজ্ঞান বলা হয় কেন, তখন এগুলো লিখতে হবে। বাট নলেজ পারপাসের জন্য বলে দিচ্ছি, বাট এরকম কোশ্চেন পরীক্ষায় দেবে না। এখানে কি লিখে দেখি? ব্যবস্থাপনাকে বিজ্ঞান বলা হয়। বিজ্ঞানকে ইংরেজি কি বলা হয়? সায়েন্স। তাহলে আগে জানতে হবে সায়েন্স মানে কি। সায়েন্স মানে কি? বিশেষ জ্ঞান। সায়েন্স মানে বিজ্ঞান, বিশেষ জ্ঞান। বিজ্ঞান মানে বিশেষ জ্ঞান, মানে আর একটু ইংলিশে বলে স্পেসিফাইড নলেজ। কি বললাম? দেখ লেখা আছে বিজ্ঞান বলতে, তাহলে পরীক্ষায় যদি এমসিকিউ দিতে পারে বিজ্ঞান শব্দটার আক্ষরিক অর্থ কি? কি বলতো? বিজ্ঞান শব্দটার আক্ষরিক অর্থ হচ্ছে বিশেষ জ্ঞান, ইংলিশে স্পেসিফাইড নলেজ। যা যা এক নিয়মবদ্ধ জ্ঞান ভান্ডার। তার মানে কি? বিজ্ঞান কি একটা জ্ঞান ভান্ডার, জ্ঞানের ভান্ডার। জ্ঞানের ভান্ডার হচ্ছে বিজ্ঞান। অন্যভাবে বলা যায় পর্যবেক্ষণকে ইংরেজি করে অবজারভেশন। বিজ্ঞান কি করে হয় জানিস তো? কোনো তুই ধর এই যে তোর জল, ফিজিক্যাল সায়েন্সে পড়েছিস, জলের সংকেতটা কি ছিল? H2O। তো জল কিভাবে তৈরি হতো? হাইড্রোজেন আর অক্সিজেন মিলিয়ে, তাই তো? এটা কি তুই ডাইরেক্ট জানিস? পর্যবেক্ষণ করে ল্যাবে গিয়ে পর্যবেক্ষণ করে তো বোঝা গেছে। তাই এখানে কি বলছে? আহ, এখানে বলছে অন্যভাবে বলা যায় পর্যবেক্ষণ মানে অবজারভেশন, আর অনুসন্ধান, পর্যবেক্ষণ আর অনুসন্ধানের মাধ্যমেই, ঠিক আছে, পর্যবেক্ষণ এবং অনুসন্ধানের মাধ্যমে প্রাপ্ত পরীক্ষালব্ধ ও শৃঙ্খলাবদ্ধ জ্ঞানের ভান্ডারই হলো বিজ্ঞান। বুঝতে পারলি তো কথাগুলো? কি পর্যবেক্ষণ এবং অনুসন্ধানের মাধ্যমে প্রাপ্ত পরীক্ষালব্ধ শৃঙ্খলাবদ্ধ জ্ঞানের ভান্ডারই হলো বিজ্ঞান। আর এই জ্ঞান ভান্ডারের ভিত্তিটা কি? ভিত্তি হচ্ছে কজ অ্যান্ড এফেক্ট, মানে ব্যবহারিক তথ্য সংগ্রহ এবং পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কার্যকারণ। ঠিক আছে তো? তার মানে বিজ্ঞান, তাহলে তোকে প্রথমে বুঝতে হবে বিজ্ঞান জিনিসটা কি। প্রথমে জানতে হবে বিজ্ঞান জিনিসটা কি। বিজ্ঞান কি? বিজ্ঞান হচ্ছে একটা নলেজ, স্পেসিফাইড নলেজ। মানে স্পেসিফাইড নলেজ মানে হচ্ছে তোর বিজ্ঞান মানে হচ্ছে বিশেষ জ্ঞান। বিশেষ জ্ঞানকে বলা হয় একটা জ্ঞানের ভান্ডার। জ্ঞানের ভান্ডার, ঠিক আছে, সমস্ত জ্ঞানের ভান্ডার। ঠিক আছে? আর অন্য ভালোভাবে বলতে গেলে পর্যবেক্ষণ মানে অবজারভেশন এবং অনুসন্ধানের মাধ্যমে, পর্যবেক্ষণ এবং অনুসন্ধানের মাধ্যমে, ঠিক আছে, পর্যবেক্ষণ এবং অনুসন্ধানের মাধ্যমে প্রাপ্ত পরীক্ষালব্ধ শৃঙ্খলাবদ্ধ জ্ঞানের ভান্ডারই হলো বিজ্ঞান। আর এই জ্ঞান ভান্ডারের ভিত্তিটা কি? ব্যবহারিক তথ্য সংগ্রহ ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কার্যকারণ সম্পর্ক স্থাপন এবং ব্যবহারিক প্রয়োগের মাধ্যমে নিশ্চিত হওয়া। কেইনস কি বলেছে? কেইনস বলেছে বিজ্ঞান হলো ওই একই কথা। কেইনস কি বলেছে? বিজ্ঞান কি বলেছে? কেইনস বলেছে বিজ্ঞান হলো শৃঙ্খলাবদ্ধ জ্ঞানের ভান্ডার। কেইনস বলেছে বিজ্ঞান হলো শৃঙ্খলাবদ্ধ জ্ঞানের ভান্ডার, যা কার্যকারণ সম্পর্ক স্থাপন করে। ঠিক আছে? কুঞ্চ ওডোনেল কি বলেছে বিজ্ঞান কাকে বলে? বলছে বিজ্ঞানের যে বৈশিষ্ট্য হলো জ্ঞান। বিজ্ঞানের বৈশিষ্ট্য হলো জ্ঞান, ঠিক আছে, যা বৈজ্ঞানিক পদ্ধতি প্রয়োগের মাধ্যমে শৃঙ্খলাবদ্ধ হয়েছে। বার্নার্ড কি বলেছে? বলছে বিজ্ঞানের কাজ হলো অতীতের বিস্ময়কর বস্তু, ঠিক আছে, ঘটনা বা আহ,
বা অবস্থার ব্যাখ্যা করা। ঠিক আছে, এটা কে বলেছে? বার্নার্ড। আমি এবার এইখান দিয়ে পড়ছি। তাহলে প্রথমে তাহলে তোকে কি বুঝতে হবে? জাস্ট নর্মালি পড়তে হবে। তাহলে বিজ্ঞান জিনিসটা প্রথমে পড়তে হবে কি? বিজ্ঞান জিনিসটা কি? কি বললাম? বিজ্ঞান জিনিসটা। প্রথমে পড়ে বিজ্ঞান কাকে বলে। ঠিক আছে, তুমি প্রথমে পড়তে হবে বিজ্ঞান কাকে বলে। ঠিক আছে, বিজ্ঞান কাকে বলে। তো বিজ্ঞান কাকে বলে? কি বললাম? বিজ্ঞান কি বললাম? বল, বিজ্ঞান কি বললাম? বিশেষ জ্ঞান। বিজ্ঞান হচ্ছে বিশেষ জ্ঞান বা বলতে পারিস জ্ঞান ভান্ডার। ঠিক আছে, তো জ্ঞান ভান্ডার। আর এটা কি কি টার্মগুলো কি কি? স্যার এখানে অনুসন্ধান হবে, পর্যবেক্ষণ হবে, তাই না? এগুলো বলেছিলাম না? তো এখানে দেখ, অন্য আরেকটা বই কি বলছে? কেন্সের মতে। কেন্সের মতে তো বললামই তোকে। কেন্সের মতে কি বলেছে? কেন্সের মতে বিজ্ঞান হলো শৃঙ্খলাবদ্ধ জ্ঞানের ভান্ডার। বললাম তো? তাহলে বিজ্ঞানটা কি? শৃঙ্খলাবদ্ধ জ্ঞানের ভান্ডার। এটা কে বলেছে? কেন্স বলেছে। ঠিক আছে, যার মধ্যে দিয়ে কার্যকারণ সম্পর্ক স্থাপিত হয়। ঠিক আছে, দেখ ইংলিশটা কি বলছে? সায়েন্স ইজ আ সিস্টেমাইজড বডি অফ নলেজ। ঠিক আছে, তো দ্যাট এক্সপ্লেইন সার্টেন জেনারেল ট্রুথ অ্যান্ড অপারেশন অফ জেনারেল ল। বার্নার্ড কি বলেছে? বলেছে কলার, আচ্ছা এটা তো কলা কাকে বলে বলেছে। কলা কাকে বলে, আচ্ছা এটুকু পড়লাম। তাহলে মোটামুটি কি বুঝতে পারলি এখান থেকে? বিজ্ঞান কাকে বলে একটু বুঝলি। এবার বিজ্ঞানের বৈশিষ্ট্যগুলো পড়ো। এই যে নিচে আছে, ব্যবস্থাপনাকে কেন বিজ্ঞান বলা হয়? কারণ বিজ্ঞান কাকে বলে? কি বললাম? বিজ্ঞান মানে বিশেষ জ্ঞান। বললাম না? বিজ্ঞান মানে কি বললাম? বিশেষ জ্ঞান। তাহলে সবার প্রথম দেখ লিখে বিশেষ জ্ঞান। ঠিক আছে, তো সেটা কি? বিজ্ঞানের প্রতিটা শাখার নিজস্ব তত্ত্ব এবং সূত্র আছে। মানে যে সায়েন্স আছে না, সায়েন্সের বিভিন্ন ব্রাঞ্চের ওর সায়েন্সের ফর্মুলা হয় না? সায়েন্সেরই তো ফর্মুলা হয়। সায়েন্সের বিভিন্ন ফর্মুলা আছে, ওর কিছু থিওরি আছে। ঠিক আছে, এই থিওরি আর ফর্মুলার সমাবেশেই বিজ্ঞান একটা বিশেষ জ্ঞানের আধার হিসেবে গৃহীত হয়েছে। ঠিক আছে, তাহলে বিজ্ঞানকে কেন একটা মানে জ্ঞানের আধার বলা হয়? কেন? তথ্য আর সত্যের সমাবেশ। ব্যবস্থাপনাও সুসংবদ্ধ জ্ঞানের ক্ষেত্র হিসেবে বিকশিত হয়েছে। ব্যবস্থাপনার তত্ত্ব ও নীতি ইউনিভার্সাল। ব্যবস্থাপনার তত্ত্ব ও নীতিটা ইউনিভার্সাল। ইউনিভার্সাল মানে সবাই ইউজ করতে পারে, সবাই। ইউনিভার্সাল সবাই সর্বজন শিক্ষিত হয়। ব্যবস্থাপনাকে বিজ্ঞান বলা হয়। তাহলে বুঝতে পারলে ব্যবস্থাপনাকে কেন বিজ্ঞান বলা হয়? একটা বিশেষ জ্ঞান। তাহলে বিশেষ জ্ঞান তো অত ভিতরের কথা কিছু পড়ার দরকার নেই। বিশেষ বিশেষ জ্ঞানের জন্য ব্যবস্থাপনাকে বিজ্ঞান বলা হয়। কেননা বিশেষ জ্ঞান মানে বিজ্ঞান তো একটা বিশেষ জ্ঞান। বিজ্ঞান মানেই তো বিশেষ জ্ঞান। ঠিক আছে, তো ব্যবস্থাপনারও বিশেষ জ্ঞান বলা হয়। ঠিক আছে, তো ব্যবস্থাপনাকে বিশেষ জ্ঞান বলা হয়। সূত্রমালা। সূত্রমালা কি বলছে? সিরিজ অফ প্রিন্সিপাল। বলছে ব্যবস্থাপনার সূত্র গঠিত হয়, মানে গঠিত। ঠিক আছে, মানে ব্যবস্থাপনার সূত্র তৈরি হয়, ব্যবস্থার সূত্র তৈরি হয় একটি মালা বিশেষ। বলছে ব্যবস্থাপনার সূত্র গঠিত একটি মালা বিশেষ যা সময়ের পরীক্ষায় উত্তীর্ণ। বৈজ্ঞানিক ব্যবস্থাপনা 1911 সালে প্রকাশিত হলেও 100 বছরে পরীক্ষিত হয়ে আজ বৈজ্ঞানিক ব্যবস্থাপনা হিসেবে সমাহিত হয়। মানে এই বৈজ্ঞানিক ব্যবস্থা এখন একদিনে হয়, একদিনেই বৈজ্ঞানিক ব্যবস্থা তৈরি হয়। এইটা তৈরি করার জন্য বহু বছর ধরে খাটনির ফল 1911 সালে বেরিয়েছে। বহু বছরের খাটনির ফল 1911 সালে বেরিয়েছে। প্রতি বছর মানে সময় টু সময় পর্যবেক্ষণ করে এসছে। ঠিক আছে, অনুসন্ধান পর্যবেক্ষণ করতে তারপর তার ফর্ম বেরিয়েছে। তাই বলছে কি কি যেন বললাম? বৈজ্ঞানিক ব্যবস্থাপনা মানে বৈজ্ঞানিক ব্যবস্থা ইংরেজিতে বলে সায়েন্টিফিক ম্যানেজমেন্ট। ঠিক আছে, 1911 সালে প্রকাশিত হলো। তাহলে সায়েন্টিফিক ম্যানেজমেন্ট 1911 সালে প্রকাশিত হয়েছে। 100 বছরের পরীক্ষিত হয়ে আজ বৈজ্ঞানিক ব্যবস্থা হিসেবে সময় সময়ের পরীক্ষায়, ঠিক আছে, তা কেবল উত্তীর্ণই হয়নি, বাস্তব সমাজে প্রয়োগের মধ্যে দিয়ে সর্বজন গ্রাহ্য হয়েছে। ঠিক আছে, এটা হলো সূত্রমালা। নেক্সট কি বলছে দেখ, সেলফ রেসপেক্ট। সেলফ রেসপেক্ট কলার মধ্যে কি? কলা, কলা মানে আর্টস। আর্টস এর মধ্যে কি আছে? অনুভূতি আছে। অনুভূতি মানে অনুভূতি। কলার মধ্যে কি হয়? অনুভূতি থাকে। দেখ কলা অনুভূতি দিয়ে তৈরি, বিজ্ঞান অনুভূতিতে কাজ হয় না। বিজ্ঞান অনুভূতিতে হয় না। বলছে কলার মধ্যে অনুভূতি বেশি। আর বিজ্ঞান, বিজ্ঞান কিসের উপর ডিপেন্ড করে? যুক্তি। সায়েন্স যুক্তিতে বিশ্বাস করে। সায়েন্স কিসে বিশ্বাস করে? যুক্তিতে বিশ্বাস করে। কিন্তু আর্টস যুক্তি না, ওটাকে অনুভূতি। ঠিক আছে, তো ব্যবস্থাপনা বিজ্ঞান হওয়ার কারণে নিজস্বতা, সক্রিয়তা ও সর্বজন কার্য হওয়াতে বিশ্বব্যাপী সমানভাবে সমাহিত। মানে সবাই এটাকে গ্রহণ করেছে, যা কলার ক্ষেত্রে সম্ভব নয়। কলার ধারণা দেশ কালের পরিপ্রেক্ষিতে পরিবর্তিত। পূর্বানুমান মানে ফরকাস্টিং।
ব্যবস্থাপনা পূর্বানুমান নির্ভর পদ্ধতি হিসেবে বিবেচিত। ব্যবস্থাপনা পূর্ব অনুমান, ফরকাস্টিং, আগে থেকে অনুমান করা হয়, ব্যবস্থাপনা আগে থেকে অনুমান করা হয়, এর পদ্ধতি হিসেবে বিবেচিত। পূর্বানুমানের সাফল্যের উপর ব্যবস্থাপনার সাফল্য ও ব্যর্থতা নির্ভর করে। দেখ, পূর্বানুমান মানে তুই আগে থেকে যত সুন্দর অনুমান করতে পারবি, তো পূর্বানুমান আগে যে অনুমানটা করবি, ঠিক আছে, তাহলে এই পূর্বানুমানে তুই যে আগে যে অনুমান করলি তার সাফল্যের উপর, তার সাকসেসের উপর ব্যবস্থাপনার সাফল্য নির্ভর করে। তো পূর্বানুমান যদি ভুল হয়, ব্যবস্থাপনা ভুল হবে, ব্যবস্থায় সফলতা আসবে না। তো পূর্বানুমান যেটা করেছিস, তাহলে ব্যবস্থাপনা পূর্বানুমান যদি ঠিক থাকে তাহলে ব্যবস্থাপনা সাফল্য আসবে। যিনি যত সফল পূর্বানুমান করতে সমর্থ তিনি তত বড় ব্যবস্থা। তাহলে তুমি বড় ম্যানেজার কখন হতে পারবে? তুমি যত ভালো পূর্বানুমান করতে পারবে। পূর্বানুমান কৌশল বিজ্ঞান, ঠিক আছে, সেই অর্থে ব্যবস্থাপনাও বিজ্ঞান। ব্যবস্থাপনা কি একটা জাস্ট ওয়ে, মানে গঠিত পন্থা। সময়ের সঙ্গে সঙ্গে সমাজ ব্যবস্থা পরিবর্তিত হচ্ছে। টাইম যেই যাচ্ছে, টাইম চেঞ্জ হওয়ার সাথে সাথে সমাজ ব্যবস্থা পরিবর্তিত হচ্ছে। সমাজ ব্যবস্থা পরিবর্তনের অবশ্যম্ভাবী ফল কারবারি জগতে ব্যাপক পরিবর্তন, ঠিক আছে। ফলে পুরনো ধ্যান ধারণা কারবারি সাফল্য দিতে সক্ষম হয়। বৈজ্ঞানিক নীতি অনুসরণ করলে ভুল ভ্রান্তি দূর করে সাফল্য আসে। ব্যবস্থাপনার সঠিক পন্থা বিজ্ঞান হিসেবে বিবেচিত হয়। লাস্ট পয়েন্ট হলো নীতি ও প্রয়োগ। ব্যবস্থাপনা নীতি ও সার্থক প্রয়োগের মধ্য দিয়ে সফলতা আসে। ব্যবস্থাপনা নীতি, ঠিক আছে, মানে ম্যানেজমেন্টে যে সমস্ত প্রিন্সিপাল আছে, পরের চ্যাপ্টারে আছে ম্যানেজমেন্টের প্রিন্সিপাল, এবং সার্থক প্রয়োগের মাধ্যমে সফলতা আসে। নীতি ও প্রয়োগের মধ্যে দিয়ে ব্যবস্থাপনা সমৃদ্ধ হয়, যা ব্যবস্থাপনাকে কলা থেকে বিজ্ঞানে রূপান্তরিত করে। এবার পড়ব যে বিজ্ঞান কাকে বলে। এই বিজ্ঞান কাকে বলে বললাম, এবার বলবো কলা কাকে বলে। কলা, দাঁড়া 1 মিনিট দেখিনি, কলা। তাহলে তুই কি বুঝতে পারলি? তুই তোর বই থেকেও, এই বই থেকেও দেখতে পারিস। তাহলে মানে ব্যাপারটা কি, ব্যবস্থাপনাকে বিজ্ঞান কেন বলা হয়? যুক্তিগুলোকে, ব্যবস্থাপনা হচ্ছে কি একটা বিশেষ জ্ঞান। ব্যবস্থাপনা কি হলো? একটা বিশেষ জ্ঞান। এই পয়েন্টটা তুই বলতে পারিস, বিশেষ জ্ঞান। তারপর আর কি বলেছিলাম বল? একটা পয়েন্ট বলেছিলাম বিশেষ জ্ঞান। তুই পূর্বানুমান বলে কোনো পয়েন্ট বলতে পারিস, পূর্বানুমান। তারপর নীতি ও প্রয়োগ, এগুলো সমস্ত তুই বলতে পারিস। আর এই বইতে কি বলেছে এখানে পয়েন্টগুলো একবার দেখে নে। সর্বজনীন ব্যবহার, ব্যবস্থাপনাকে সর্বজনীন ব্যবহার, এটা কথা ইউনিভার্সাল, ঠিক আছে, এটা আগেও বলেছে। ব্যবস্থাপনা হচ্ছে একটা সংগঠিত জ্ঞান ভান্ডার, ঠিক আছে। বৈজ্ঞানিক ব্যবস্থাপনার দৃষ্টিভঙ্গি এখানে আছে। এই পয়েন্টগুলো তুই বলতে পারিস। তারপর মানে মোটামুটি একটা ওভারভিউ দিয়ে নিলি, তারপর যখন এমসিকিউ করবি তখন দেখবি কি বলতে চেয়েছে না। ব্যবস্থাপনা একটি কলা, ঠিক আছে, ব্যবস্থাপনা একটি কলা। এবার বলতে হবে তোকে কলা কাকে বলে। কলা, কলা জিনিসটা কি? বলছে কোনো অভীষ্ট উদ্দেশ্য পূরণে দক্ষতা ও জ্ঞানের পদ্ধতিমূলক প্রয়োগ। দেখ কলা কাকে বলে? ব্যবহারিক জ্ঞান ও কোনো কিছু কাজ করাকে বলা হয়। তাহলে কলা কাকে বলে? ব্যবহারিক জ্ঞান, ব্যবহারিক জ্ঞান এবং কোনো কিছু কাজ করাকে বলা হয় কলা। মানুষের হিস্ট্রি যেমন ওল্ড, ঠিক আছে, কাজ হিসেবে ব্যবস্থাপনা তেমন পুরনো। তাহলে কি বললাম? মানুষের ইতিহাস যেমন পুরনো, মানুষের ইতিহাসটা যেমন পুরনো হয়, কাজ হিসেবে, ঠিক আছে, কাজ হিসেবে ব্যবস্থাপনাও কিন্তু পুরনো। তাহলে এই লাইনটা কিন্তু ইম্পর্টেন্ট। মানুষের ইতিহাস যেমন পুরনো, কাজ হিসেবে ব্যবস্থাপনা পুরনো। সেজন্য ব্যবস্থাপনাকে কি বলা হয় জানিস তো? কলার দিক থেকে পুরনো, বিজ্ঞানের দিক থেকে নতুন। খুব একটা ভালো কথা, এই ওয়ার্ডটা মাথায় রাখতে হবে। ব্যবস্থাপনাকে বলা হয় কলার দিক থেকে পুরনো, আর বিজ্ঞানের দিক থেকে নতুন। এই জন্য বলা হয়, লিখেছে কলার দিক থেকে সবচেয়ে পুরনো, আর বিজ্ঞানের দিক থেকে সর্বকনিষ্ঠ, ঠিক আছে তো। কনিষ্ঠ মানে নতুন। ব্যবস্থাপনা যে একটা সুন্দর কলা, তার উদাহরণ কোথা থেকে পাওয়া যায়? এই ব্যবস্থাপনাকে যে আমরা কলা বলি, এর উদাহরণটা আমরা কোথা থেকে? দেখ কি বলেছে, মিশরের পিরামিড, তারপর গ্রিসের প্রাচীন স্থাপত্য, এগুলো কি হিস্ট্রি না? এগুলো হিস্ট্রি তো। আগ্রার তাজমহল,
প্রভৃতি কখনোই তৈরি হতো না যদি উপযুক্ত ব্যবস্থাপনা না থাকতো। ব্যবস্থাপনা থাকলে এগুলো তৈরি হতো। এইগুলো বলা ব্যবস্থাপনা হচ্ছে কলা। এইবার কি বলবো, ব্যবস্থাপনাকে কলা কেন বলা হয়? ঠিক আছে, প্রথমে কি বলেছে, একটা পয়েন্ট এক লেখা আছে, ডাউন টু দ্য মেমোরি লেন অফ হিস্ট্রি, মানে ইতিহাসের গতিপথ। ঠিক আছে, ব্যবস্থাপনার ইতিহাস 4000 বছরের পুরনো। ব্যবস্থাপনার ইতিহাস 4000 বছরের পুরনো। ইতিহাসের গতিপথে ব্যবস্থাপনাকে কলা হিসেবে বিবেচনা করা হয়। পৃথিবীর সপ্তম আশ্চর্যগুলি, মিশরের পিরামিড, ব্যাবিলনের শূন্য উদ্যান, ভারতের তাজমহল, ব্যবস্থাপনার কলার ফসল। তাহলে কি বুঝতে পারলি? মেন হচ্ছে, আমি আবার বলছি, ভিতরের কথা খুব একটা গুরুত্ব পায় না। মেন হচ্ছে উপর পয়েন্ট, ইতিহাসের গতিপথ। এটা কে বল, ইতিহাসের গতিপথ। তাহলে ধর বললো ব্যবস্থাপনাকে কলা বলা হয়, এর পিছনে কারণ কি? অনেকগুলো অপশন দিল। বললো বিশেষ জ্ঞান, এটা কি কখন হতে পারে ব্যবস্থাপনাকে কলা বলা হয়? ব্যবস্থাপনাকে কলা বলা হয় না। ওর কি বলি, ব্যবস্থাকে কলা বলা হয়, তার কারণটাকে ব্যবহারিক জ্ঞানের প্রয়োগ। এই ব্যবহারিক জ্ঞান, ঠিক আছে, ব্যবহারিক জ্ঞান। ইতিহাসের গতিপথ, ইতিহাস যখনই বলবে সেই কথাটা কিসে চলে আসলো, ব্যবস্থাপনাকে কলা বলা হয়। তারপর যেটা বললাম দেখ, ব্যবহারিক প্রয়োগ, জ্ঞানের ব্যবহারিক প্রয়োগ, অ্যাপ্লিকেশন অফ নলেজ, গবেষণা ও জ্ঞানের বাস্তবসম্মত প্রয়োগ কৌশল হলো কলা। ব্যবস্থাপনার নীতি ধারণা তৈরি করে, ঠিক আছে। বাস্তব ক্ষেত্রে ব্যবস্থাপকদের উপর ব্যবস্থাপনার সাফল্য নির্ভর করে। প্রত্যেক নীতি প্রত্যেক প্রতিষ্ঠানের ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য নয়। ধর একটা ব্যবস্থাপনার একটা নীতি আছে, আজকে তোর বিজনেসে ওই নীতিটা প্রযোজ্য হতে পারে, আমার বিজনেসে প্রযোজ্য নাও হতে পারে। মানে ওই যে ব্যবস্থাপনার যে প্রতিটা নীতি আছে, প্রতিটা প্রতিষ্ঠানের ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য নাও হতে পারে। ব্যবস্থাপনার নীতি বা জ্ঞানের বাস্তবগত ব্যবহার প্রয়োগে কলা আয়ত্ত করা ব্যবস্থাপকদের সাফল্যের চাবিকাঠি। ঝুঁকির মোকাবেলা, ঠিক আছে, বলছে কারবারি জগৎ ঝুঁকি ও অনিশ্চয়তাপূর্ণ। মানে বিজনেসটা যে আছে না, বিজনেসের জগৎটা, বিজনেসের ওয়ার্ল্ডটা, এটা খুব রিস্ক এবং আনসার্টেন। ব্যবস্থাপনা ঝুঁকি ও অনিশ্চয়তা দূর করার কলাগত গুণ আয়ত্ত করে। ঝুঁকি মোকাবিলা ঝুঁকি ঝুঁকিটা মোকাবিলা করার জন্য কলা ব্যবস্থাপনা শিক্ষাদান করে বলে ব্যবস্থাপনাকে কলা হিসেবে বিবেচনা করা। যৌথ প্রচেষ্টা, মানে জয়েন্ট এফর্ট। ব্যবস্থাপনা সব সময় যৌথ প্রচেষ্টাকে বাস্তবায়িত করতে চায়, ঠিক আছে। আর যৌথ প্রচেষ্টা সফল করতে গেলে কি দরকার? যৌথ প্রচেষ্টা সফল করতে কলা সমর্থ, বিজ্ঞান নয়। যৌথ প্রচেষ্টা মানে জয়েন্ট এফর্টকে তুমি যদি সাকসেস করতে চাও, তার জন্য কোনটা সমর্থ হয়? কলাই সমর্থ হয়, বিজ্ঞান সমর্থ হয়। তাহলে ভ্যালু জাজমেন্ট, বৈজ্ঞানিক ব্যবস্থাপনার নীতির বাস্তবসম্মত প্রয়োগের সাফল্য নির্ভর করে মূল্য বিচার বা মূল্যবোধের ওপর। এথিক্স, এথিক্স ছাড়া মানে মূল্যবোধ ছাড়া ব্যবস্থাপনার সার্থক প্রয়োগ অসম্ভব। মূল্যবোধ ছাড়া ব্যবস্থাপনার কিন্তু তুই প্রয়োগ করতে পারবি না। মূল্যবোধের ভিত্তি হলো কলা, সেই অর্থে ব্যবস্থাপনাকে কলা বলা হয়। আর হচ্ছে এক্সপোজ, মানে প্রকাশ, সংগঠন, মানুষ ও আর্থসামাজিক পরিবেশের মধ্যে ব্যবস্থাপনার জন্ম। কোথায় ব্যবস্থাপনার জন্ম? সংগঠনের মধ্যে, মানুষের মধ্যে, আর অর্থনৈতিক সামাজিক পরিবেশের মধ্যে ব্যবস্থাপনার জন্ম, বেড়ে ওঠা এবং বিকশিত হওয়া। এই তিনটি প্রকাশ মাধ্যম ছাড়া ব্যবস্থাপনার পূর্ণতা সম্ভবপর নয়, ঠিক আছে। প্রকাশ মাধ্যম ব্যবস্থাপনাকে কলায় রূপান্তরিত করেছে। তাহলে এই যে পড়লাম, ওভার ভিউ এবার নিতে হবে। এবার এই ব্যবস্থাপনাকে কলা ও বিজ্ঞান বলা হয় কেন, এর একটা ওভার ভিউ নিতে হবে। ব্যবস্থাপনাকে একই সঙ্গে কলা ও বিজ্ঞান, ব্যবস্থাপনার মধ্যে কলা ও বিজ্ঞানের দুটি সত্যি লক্ষ্য করেন। মোট কথা, আমি এখনো পর্যন্ত কি করলাম আজকে ক্লাসে, ব্যবস্থাপনাকে কলা ও বিজ্ঞান বলা হয়, বা বলতে পারি ব্যবস্থাপনা হচ্ছে কলা ও বিজ্ঞানের সংমিশ্রণ। রবার্ট এন হিলকার্ট এর মতে ব্যবস্থাপনার ক্ষেত্রে বিজ্ঞান ও কলা একই মুদ্রার দুটো পিঠ, মানে একটা কয়েনের দুটো পিঠ থাকে না, এটা কে বলেছিল কথাটা? দেখ, তুই নিজের বোঝার মধ্যে দিয়ে আমাদের পড়বি যে হিলকার্ট কি বলেছিল, কয়েনের দুটো পিঠ।
কয়েনের দুটো বেরি কথা কি হিল কার্ড বলে, হিল কার্ড। ব্যবস্থাপনাকে সম্পূর্ণ বিজ্ঞান বা সম্পূর্ণ কলা না বলে বিজ্ঞান ও কলা সংমিশ্রণ বলাই শ্রেয়। অধ্যাপক মৃত্যুঞ্জয় বন্দ্যোপাধ্যায়ের মতে ব্যবস্থাপনা কলা ও বিজ্ঞানের সংমিশ্রণ। এই যে এখানে পয়েন্টগুলো দিয়েছে, কেন ব্যবস্থাপনাকে বিজ্ঞান বলা হয় আর কেন ব্যবস্থাপনাকে কলা বলা হয়। কি বিজ্ঞান বলা হয় কেন? জ্ঞানের উন্নয়ন, জ্ঞান, দেখ বিজ্ঞান জ্ঞান, আর জ্ঞান থাকছে মানে বিজ্ঞান, জ্ঞানের উন্নয়ন, জ্ঞানটা উন্নয়ন, সংখ্যা প্রদান করা, প্রমাণ করা, পূর্বানুমান আর হচ্ছে পরিমাপ, এইগুলো হচ্ছে সব বিজ্ঞান। আর কলা কি বলছে? ব্যবহারিক উন্নয়ন, ব্যবহারিক বলে একটা টার্ম আছে। বর্ণনা দেওয়া, ডেসক্রাইব করা, অনুধাবন করা, ফিল করা, ফিলিংস, ফিলিংস, ঠিক আছে, ফিলিংস, মিশরের পিরামিড, আগ্রার তাজমহল, ফিলিং, অনুমান করা, অনুমান আর মতামত দেওয়া, ওপিনিয়ন, ঠিক আছে, এইগুলো হচ্ছে পয়েন্টটা ভালো করে পড়তে হবে। এই বইটা খুব সুন্দর দিচ্ছে ইনফোপিডিয়া, মানে এখান থেকে তোর কি কি কিছু কিছু তোর কিছু কিছু টার্ম মানে বুঝতে পারছিস, টার্মগুলোর মানে ওরা লিখে দিচ্ছে। যেমন এখানে বলেছে, এখানে কি দিয়েছে এগুলো দেখে তুমি, রাষ্ট্রবিজ্ঞান মানে ইতিহাস ও সমাজ বিজ্ঞান। রাষ্ট্রবিজ্ঞান কি নিয়ে হয়েছে? ইতিহাস, অর্থনীতি, ইকোনমিক্স কি নিয়ে? সংখ্যাবিদ্যা আর গণিত। নৃতত্ত্ব বিজ্ঞান, সমাজ বিজ্ঞান, ইতিহাস। বলছে আরো কিছু এমন বিষয়ের উদাহরণ দেওয়া হলো যেগুলির মধ্যে একাধিক বিষয়ের বৈশিষ্ট্য দেখা যায়। যেমন অর্থনীতির মধ্যে কিসের কিসের বৈশিষ্ট্য দেখা যায়? গণিত আর সংখ্যাবিদ্যা। রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে কার কার বৈশিষ্ট্য দেখা যায়? ইতিহাস আর সমাজ বিজ্ঞান। নৃতত্ত্ব বিজ্ঞানের মধ্যে কার কার বৈশিষ্ট্য দেখা যায়? সমাজ বিজ্ঞান, ইতিহাস, এগুলো সব। তাহলে এখান থেকে তাহলে কি বোঝা গেল? ব্যবস্থাপনাকে কলা ও বিজ্ঞানের সংমিশ্রণ বলা হয়, ঠিক আছে, ব্যবস্থাপনাকে কলা ও বিজ্ঞানের সংমিশ্রণ বলা হয়। এরপরের কোশ্চেন, ইজ ম্যানেজমেন্ট আ প্রফেশন? বলছে ব্যবস্থাপনাকে কি পেশা বলা হয়? তাহলে আগে জানতে হবে পেশা কাকে বলে। পেশা কাকে বলে? ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টারে পড়েছিলাম। পেশা হলো বিশেষ জ্ঞান, মানে কি ছিল পেশা কাকে বলে? অর্জিত যোগ্যতা ও দক্ষতা দ্বারা, ভালো করে শুনবি কিন্তু, অর্জিত যোগ্য। আচ্ছা, পেশার উদাহরণ দিই, ডাক্তার। সবাই কি ডাক্তার হতে পারে? সবাই তো ডাক্তার হতে পারে। তার জন্য ডাক্তারের জন্য কি দরকার? যোগ্যতা, অর্জিত যোগ্যতা ও দক্ষতা। অর্জিত যোগ্যতা ও দক্ষতা দ্বারা, কেন ডাক্তার হতে গেলে তাদের একটা কোয়ালিফিকেশন লাগে, এমবিবিএস পাস করতে হবে, তাই অর্জিত যোগ্যতা এবং দক্ষতা থাকবে, এক্সপেরিয়েন্স থাকতে হবে। অর্জিত যোগ্যতা ও দক্ষতা দ্বারা। আচ্ছা, ডাক্তাররা কি হয়? ডাক্তারদের স্বাধীনভাবে কাজ করতে হবে, ওদের কাজে কেউ হস্তক্ষেপ করতে পারবে না। তো অর্জিত যোগ্যতা ও দক্ষতা দ্বারা স্বাধীনভাবে সেবা পরিবেশন করা, স্বাধীনভাবে সেবা পরিবেশন করাকে বলা হয় কি? পেশা, তাই তো? তাহলে বুঝতে পারলি পেশা, অর্জিত যোগ্যতা, তার মানে পেশা কাকে বলে বুঝতে পারলি। এবার তোকে পেশার বৈশিষ্ট্য কি জানতে হবে। আর ওই পেশার বৈশিষ্ট্যগুলো যদি ব্যবস্থাপনার মধ্যে পরিলক্ষিত হয় তাহলে বলবো ব্যবস্থাপনাকে পেশা বলা হয়। ওরা বলে যে ব্যবস্থাপনাকে পেশা বলা হয়, তা কি লিখেছি? পেশা কি? পেশা বলতে কি বোঝায়? স্যার পেশা তো একটা জীবিকা। বিভিন্ন মানুষ বিভিন্ন পেশায় লিপিবদ্ধ থাকে, ঠিক আছে, যুক্ত থাকে। কেউ চাকরি, মানে কেউ চাকরি করে, ঠিক আছে, কেউ ব্যবসা করে, ঠিক আছে, বিভিন্ন মানুষ বিভিন্ন পেশায় যুক্ত থাকে। পেশা, পেশা হলো একটা জীবিকা যেখানে বিশেষ জ্ঞান, প্রশিক্ষণ ও দক্ষতার সঙ্গে সেবা দেয়া সম্ভব। বিশেষ জ্ঞান, প্রশিক্ষণ ও দক্ষতার সঙ্গে সেবা দেয়া সম্ভব। হোম্বি, হোম্বি কি বলেছে? পেশা হলো এমন একটা বৃত্তি বা জীবিকা, বৃত্তিকে কি বলে? জীবিকা। পেশা হলো এমন একটা জীবিকা যেখানে কি দরকার? পেশায় কি দরকার বল? স্যার উচ্চ শিক্ষা দরকার, আর কি দরকার? ট্রেনিং দরকার। তোর দরকার কি? হায়ার এডুকেশন, আর কি দরকার বল? ট্রেনিং, হায়ার এডুকেশন, ট্রেনিং। এটা কে বলে? হোম্বি বলেছে হায়ার এডুকেশন আর ট্রেনিং দরকার। ম্যাকফার্ল্যান্ড, হোম্বির কথা না পড়লেও ম্যাকফার্ল্যান্ডের কথাটা ভালো করে পড়। পেশা হলো জীবিকার উৎস যা প্রকৃত শিক্ষার উপর দণ্ডায়মান এবং যার সাফল্য পরীক্ষা অর্জিত মুনাফার সাহায্যে নয়, সেবার মাধ্যমে হয়। তাহলে পেশা, পেশাতে কে গুরুত্ব পায়? মুনাফা গুরুত্ব পায় নাকি সেবা গুরুত্ব পায়? সেবা। কোচ এন্ড জনসনের মতে পেশা হলো একটা বৃত্তি যেখানে উচ্চ শিক্ষা ও বিশেষ প্রশিক্ষণের প্রয়োজন হয়, যা সমাজের বিশেষ কোনো অংশের সেবা প্রদানের জন্য ধারাবাহিক প্রয়োগ করে। তাহলে এখন আমরা যদি পেশা বলতে কি বুঝিস? বুঝবি স্যার পেশা হচ্ছে একটা জীবিকা, অকুপেশন, ঠিক আছে। এটা করতে গেলে আপনার যোগ্যতা লাগবে, দক্ষতা লাগবে এবং স্বাধীনভাবে সেবা, সেবা দিতে হবে, স্বাধীনভাবে সেবা পরিবেশন করা হবে, এখানে কোনো মুনাফা অর্জন হবে, ঠিক আছে। তো এটাই হচ্ছে পেশা, ঠিক আছে, এগুলো হচ্ছে পেশা।
এবার পেশার বৈশিষ্ট্যগুলো পড়ব। পেশার বৈশিষ্ট্যগুলো পড়ব। পেশার বৈশিষ্ট্য কি বলেছে? প্রথম পয়েন্ট, ওয়েল ডিফাইন্ড বডি অফ নলেজ, বিশেষ জ্ঞানের জন্য স্বীকৃত সংস্থা। প্রত্যেক পেশায় বিশেষ জ্ঞানের স্বীকৃত সংস্থা থাকে। প্রতিটা পেশায়, তুই যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার বল, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বল, লয়ার, ঠিক আছে, এগুলো তো পেশার উদাহরণ। বলছে প্রতিটা পেশায়, সে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হোক বা লয়ার হোক, প্রতিটা পেশায় বিশেষ জ্ঞানের স্বীকৃত সংস্থা থাকে। ঠিক আছে, যেমন ডাক্তার হতে গেলে কি হয়? এমবিবিএস, স্বীকৃত সংস্থা। এমএলবি, ওটার জন্য বার কাউন্সিল, ঠিক আছে, সিএআইসিএআই, ঠিক আছে, এরকম সব থাকে। তো বলছে প্রতিটা পেশায় বিশেষ জ্ঞানের স্বীকৃত সংস্থা থাকে, যারা পেশাদারদের বিশেষীকৃত জ্ঞান অর্জনে সাহায্য করে। একটা সিএ হতে গেলে এই জ্ঞান অর্জনে সাহায্য করবে কে? আইসিএআই, সিএসএ, আইসিএসআই, ঠিক আছে। তো তেমনি ডাক্তার হতে গেলে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন। এমবিবিএস তো পরীক্ষা, কিন্তু সাহায্য করবে কে? আইসিএআই, সরি কি বললাম, আইসিএমএ, ঠিক আছে, আইসিএমএ না, সরি আইএমএ, ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন, ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন। ব্যবস্থাপনার ক্ষেত্রে স্বীকৃত পেশাদার সংস্থায় দেখা যায় যারা বিশেষ জ্ঞানের পাঠ ও চর্চা করে ফেলেছে। তাহলে ম্যানেজমেন্টের ক্ষেত্রে স্বীকৃত পেশাদার সংস্থায় দেখা যায়, ঠিক আছে, যারা বিশেষ স্বীকৃত জ্ঞানের পাঠ ও চর্চা করে ফেলেছে। ব্যবস্থাপনার প্রচুর বইয়ের সন্ধান পাওয়া, ম্যানেজমেন্টের প্রচুর বইয়ের সন্ধান পাওয়া গেছে। একবার মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন কি বলেছিলেন? তুমি যদি ব্যবস্থাপনার জগতে প্রবেশ করো, তুমি কখনোই বেরিয়ে আসতে পারবে না। তাহলে নিক্সন কি বলে? নিক্সন, লোকটাকে দেখে নেওয়া, এটা হচ্ছে নিক্সন, এটা হচ্ছে নিক্সন, ঠিক আছে, লোকটাকে দেখে নেই, এটা হচ্ছে নিক্সন, ঠিক আছে। বলছে তুমি কখনোই, বলছে তুমি যদি একবার ম্যানেজমেন্ট ওয়ার্ল্ডে, তুমি যদি একবার ম্যানেজমেন্টে প্রবেশ করো, তাহলে তুমি ওখানে বেরিয়ে আসতে পারো, ঠিক আছে। জ্ঞান চর্চার ক্ষেত্রে ব্যবস্থাপনার ছাত্র বিভিন্ন অবস্থা পর্যালোচনা করে এবং নীতি নির্ধারণের মধ্য দিয়ে সমস্যার সমাধান করে। তাই বিশেষত এই বৈশিষ্ট্য ব্যবস্থাপনার ক্ষেত্রেও লক্ষ্য করা যায়, ঠিক আছে, এটা ব্যবস্থাপনার ক্ষেত্রেও লক্ষ্য, তাই ব্যবস্থাপনাকে পেশা বলা হয় এই বৈশিষ্ট্যের দিক থেকে দেখে। এবার বলেছে রেস্ট্রিক্টেড এন্ট্রি, মানে সীমিত প্রবেশ। সীমিত প্রবেশ ব্যাপারটা কি? পেশার ক্ষেত্রে প্রবেশের জন্য পরীক্ষা বা ডিগ্রি প্রয়োজন। একজন ডাক্তার হতে গেলে তার একটা নিজস্ব ডিগ্রি লাগবে, সিএ হতে গেলে ডিগ্রি লাগবে, লয়ার হতে গেলে ডিগ্রি লাগবে, ইঞ্জিনিয়ার হতে গেলে তো ডিগ্রি লাগবে। বলছে এমবিবিএস বা এমডি, যারা ডাক্তার তাদের এমবিবিএস ডিগ্রি লাগে, আর ডাক্তাররা দেখবি তোর এমডি, এখন ডাক্তাররা মানে এমডি ডিগ্রিতেও থাকে ডাক্তারদের, এমডি বলা হয় না, এমডি মানে ডক্টর অফ মেডিসিন, ডক্টর অফ মেডিসিন, ঠিক আছে। তো এমবিবিএস বা এমডি ডিগ্রি থাকলে ডাক্তার হিসেবে চিকিৎসা কর্মে নিযুক্ত হওয়া যাবে। তাহলে কি কি ডিগ্রি হতে হবে? এমবিবিএস বা এমডি ডিগ্রি থাকলে। কিন্তু ব্যবস্থাপক হওয়ার জন্য পূর্বে কোনো ডিগ্রির প্রয়োজন হতো না, মানে আগে ব্যবস্থাপক মানে ম্যানেজার হওয়ার জন্য কোনো ডিগ্রির প্রয়োজন হতো না। বর্তমানে বহু কোম্পানি যে না, ব্যবস্থাপক হচ্ছে না। একটা কোম্পানিতে তুই একটা ব্যবস্থাপক হতে চাস, ঠিক আছে, তা আগের আর ডিগ্রি দরকার হবে। এখন বর্তমানে সব বড় বড় কোম্পানি, তুই নাই জানিস, তুই যখন হায়ার করে কিনা, এমপ্লয়ীদের হায়ার করে, দেখে সে কি এমবিএ করেছে, তাহলে তাকে হায়ার করবে। মানে ব্যবস্থাপক হিসেবে লিখেছে কি, বর্তমানে বহু কোম্পানি ব্যবস্থাপক হওয়ার জন্য এমবিএ কে অগ্রাধিকার দিচ্ছে। খুব মানে বড় একটা ডিগ্রি এমবিএ কে অগ্রাধিকার দিচ্ছে, এবং এদের প্যাকেজ খুব বড় বড় প্যাকেজ হয়। কেউ যদি আইআইএম থেকে এমবিএ করে, তার প্যাকেজ তো বিশাল বড় হয়, বিশাল বড় প্যাকেজ হয়, ধর মান্থলি 2 লাখ 3 লাখ টাকা করে স্যালারি হয়, ঠিক আছে, মান্থলি 3 লাখ টাকা স্যালারি। ওটা ওখান দিয়ে পড়তেও তো খরচা লাগবে না। তো আইআইএম থেকে এমবিএ করতে গেলে তো তোর বলা হয় যে মানে বিভিন্ন প্রফেশনাল কোর্স, এইচএস এর পর যেটা করা হয় প্রফেশনাল কোর্স, 4টে কোর্সের কথা বলা হয়, মানে আমারও হিসাব এটাই বলে, 4টে কোর্স, একটা সিএ, একটা সিএমএ,
একটা সিএস আর একটা হচ্ছে এমবিএ, এই চারটেই ডিগ্রি পায়। ঠিক আছে, সেই জায়গায় তোকে পৌঁছাতে গেলে, সেই জায়গায় একদম ওই উঁচুতে দেখতে চাইলে, নিজেকে একদম পুরো একদম উঁচুতে দেখতে চাইলে এই চারটে ডিগ্রি করতে হয়, মানে চারটের মধ্যে যে কোনো একটা ডিগ্রি করতে হবে। ঠিক আছে, সিএ সিএমএ সিএস সবচেয়ে মানে এর মধ্যে মানে দেখ আমি আমি কি লিখেছি, সব যে সিকুয়েন্স মেনটেন করেছি না, টাফ থেকে ইজিতে গেছে, টাফ থেকে ইজিতে গেছে। সবচাইতে টাফ হচ্ছে সিএ, তারপরে হচ্ছে সিএমএ, তারপরে সিএস, তারপরে এমবিএ। এইগুলো করতে খরচা কম, করতে হয়, করতে হয়, পড়াশোনা করতে হয়, খুব ডেডিকেশন লেভেল হাই হতে হয়। ঠিক আছে, বুঝতে পারলি তো, প্রচুর পড়াশোনা করতে হবে। আর কথা বলিস, আর এমবিএ, এমবিএ ব্যাপারটা কি, এমবিএ পড়তে গেলে এখানে পড়াশোনার ভাগটা কম, প্রেজেন্টেশনের ভাগটা বেশি। কি বললাম বুঝতে পারলি, প্রেজেন্টেশনের ভাগটা বেশি, প্রেজেন্টেশনের ভাগটা বেশি। আর এমবিএ পড়তে খরচা বেশি, করতে হয় তুলনামূলক কম। ঠিক আছে, খরচাটা প্রচুর। যেমন এমবিএ অনেক জায়গা থেকেই করা যায়, অনেক মানুষ বিভিন্ন জায়গা থেকে এমবিএ করতে পারে, কিন্তু আইআইএম বলে একটা এখান থেকে তুমি এমবিএ করো, তাহলে তুমি কোর্স কমপ্লিট করার পর 2 বছর কোর্স কমপ্লিট করার পর তোমার মাস গেলে মিনিমাম মাইনা তো 1 লাখের নিচে হবে, কম করে 1 লাখের নিচে হবে, কম করে। হ্যাঁ, প্রতি মাসে 1 লাখ টাকার নিচে হবে না, কম করে। কিছুদিন আগে আমারই এক স্টুডেন্ট, এই তোর জয়েনিং জুন মাসের 2 তারিখ, 2 তারিখ থেকে জয়েনিং, ওর মাইনার প্যাকেজই হয়েছে, মানে ওর কোর্স কমপ্লিট হলো এই আগের মাসে, আগের মাসে কোর্স কমপ্লিট হয়েছে, মানে এবার এটা তো এপ্রিল মাসে, মার্চ মাসে পরীক্ষা শেষ হয়েছে এমবিএ, ওর জয়েনিং হয়ে গেছে, বাট এখন মানে জয়েনিং হচ্ছে জুন মাসের 2 তারিখ থেকে। ওর প্যাকেজ দিয়ে 2 লাখ, মান্থলি 2 লাখ কুড়ি, ইনিশিয়াল 2 লাখ কুড়ি, এখন ট্রেনিং পিরিয়ডে আছে, মাসে 2 লাখ কুড়ি। বুঝতে পারলি তো? তো কি বললাম, এই চারটে, তাহলে এই বড় বড় কোম্পানি কি করে, সমস্ত বড় বড় কোম্পানি ও কি করে, কাকে হায়ার করে, এমবিএ। এখন বর্তমানে এমবিএ কে হায়ার, কারণ ওদের কাছে প্রচুর নলেজ আছে কি করে কোম্পানিটাকে, আজ কোম্পানি যে জায়গায় আছে কোম্পানিকে আরো উপরে তুলতে পারবে। ঠিক আছে, ওরাই ওরাই পারবে তৈরি করতে। ঠিক আছে, ওরাই পারবে, এমনি এমনি তার কেউ এমবিএ কে এত টাকা দিয়ে রাখবে না। ঠিক আছে, তো বহু কোম্পানি ব্যবস্থাপক হওয়ার জন্য এমবিএ কে অগ্রাধিকার দিচ্ছে। এখনো ব্যবস্থাপনা ডিগ্রি বাধ্যতামূলক না হলেও ভবিষ্যতে সেই সম্ভাবনা দেখা দিচ্ছে, মানে আগামী দিনে দেখাই যে ব্যবস্থাপনা ডিগ্রি বাধ্যতামূলক হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো তার মানে কি বুঝতে পারলি, আজ বড় বড় কোম্পানি আছে, বড় বড় কোম্পানি মানে কোন কোম্পানি, এমএনসি কোম্পানি, এমএনসি কোম্পানি বুঝতে পারছিস, মাল্টি ন্যাশনাল কোম্পানি, বড় বড় কোম্পানি। ঠিক আছে, বড় বড় কোম্পানিতে এখন মোটামুটি ভাবে এমবিএ ডিগ্রি বাধ্যতামূলক হয়ে গেছে। ঠিক আছে, পেশাগত সংস্থার অস্তিত্ব, প্রেজেন্স অফ প্রফেশনাল অ্যাসোসিয়েশন, প্রত্যেক পেশায় পৃথক সংস্থা গঠিত হয়েছে, প্রতিটা সংস্থায় পৃথক সংস্থা গঠিত হয়েছে ও স্বীকৃতি লাভ করেছে। যেমন ডাক্তারদের, যেটা আগেই বলেছিলাম, মেডিকেল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া দ্বারা স্বীকৃত বা নথিভুক্ত হতে হবে। আইনজ্ঞদের বার কাউন্সিল অফ ইন্ডিয়া দ্বারা স্বীকৃত বা নথিভুক্ত হতে হবে। আর ডাক্তার যদি কোনো ভুল কাজ করে, আজ তুই ডাক্তার নোস, চেম্বার খুলে বসে গেছিস, ডাক্তারি চেম্বার, হ্যাঁ, তোর বাবা বাবা বা দাদা ধর ভালো ডাক্তার ছিল, খুব বড় ডাক্তার ছিল, তাদের সাথে সাথে থেকে তুই ডাক্তারি শিখে গেছিস, বুঝতে পারলি তো, তোর ডিগ্রি নেই। আমার কথাটা বুঝিস কি বললাম, তোর ডাক্তারের নলেজই মানে, ডাক্তারের নলেজ নেই মানে কি, বাবার সঙ্গে থাকতে 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 বাবার সঙ্গে 20-30 বছর ছিলি, বাবার সঙ্গে সঙ্গে থাকছিস, বাবার সঙ্গে থেকে থেকে তুই ডাক্তারের প্র্যাকটিসও করছিস, কিন্তু এটা কিন্তু ইলিগাল, এটা কিন্তু ইলিগাল, কেস খেয়ে যেতে পারিস, কেস খেয়ে গেলে, ঠিক আছে, কেস খেয়ে যেতে পারিস, শাস্তি তো আছে। এবার কোনো ডাক্তার, এটা তো আমি বললাম তুই ডাক্তার নোস, বলতে এমন কোনো মানুষ আছে ডাক্তার, এমন কোনো মানুষের ডাক্তার, ঠিক আছে, কিন্তু ও যদি কোনো বাজে কাজে যুক্ত থাকে, বাজে কাজ, পেশেন্টের মানে পেশেন্ট দেখবে, ওর সঙ্গে কোনো বাজে কাজে যুক্ত থাকে, বিভিন্ন রকমের কাজ, তাহলে ও শাস্তি হবে। শাস্তিটা কে ঘোষণা করবে, শাস্তি জানিস তো, এই যে কিছুদিন আগে নাম উল্লেখ করছে না, আরজি করে কেস হয়েছিল, যে একজন ডাক্তার ছিল, ওর লাইসেন্স ক্যান্সেল করে দিল ডাক্তার, কে ক্যান্সেল করেছিল জানিস তো, ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন। কোনো একজন লয়ার কোনো খারাপ কাজে যুক্ত থাকলে, কোনো কিছু কাজে, তাহলে ওর বিরুদ্ধে চর্চা, মানে ওর বিরুদ্ধে কে ডিসিশন নেবে, বার কাউন্সিল। ঠিক আছে, তো এমনি যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, হ্যাঁ, যদি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট পাস করে গেলি, তার মানে ওই সংস্থার তুই মেম্বার থাকার জন্য তোকে প্রতি বছর একটা মেম্বারশিপ দিতে হয়, মেম্বারশিপ ফিস দিতে হয়। ঠিক আছে, তাহলে তো সি এর সাইনটা ভ্যালু থাকে। তেমনি ডাক্তারদেরও আছে, লয়ারদেরও আছে।
ঠিক আছে, যারা লয়ার তাদেরকে কাদের করে রাখে, বার কাউন্সিল একটা টাকা দিতে হয়, আর যারা ডাক্তার তাদের তাদেরও একটা সাবস্ক্রিপশন দিতে হয় ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন। ঠিক আছে, তার মানে তুই যাকে তাকে টাকা দিলে হবে না। ডাক্তাররা দেবে মেডিকেল অ্যাসোসিয়েশনকে, লয়াররা দেবে বার কাউন্সিলকে, ঠিক আছে, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট দেবে আইসিআই কে, ঠিক আছে, কস্ট অ্যাকাউন্টেন্ট দেবে আইসিএমএ কে, তেমনি ইনস্টিটিউট অফ কস্ট অ্যাকাউন্টস অ্যান্ড ওয়ার্কস অফ ইন্ডিয়া, আর হচ্ছে তোর সিএস যারা হয় তারা দেবে হচ্ছে আইসিএসআই। এইগুলো আমরা ফার্স্ট সেমিস্টারে বলেছিলাম। এইগুলো নৈতিক আচরণ বিধি মানে এথিক্যাল কোড, প্রতিটা পেশায় নৈতিক আচরণ বিধি আছে। আজকে তুই একটা মুদিখানা দোকান খুললি, তোর কত রুলস অ্যান্ড রেগুলেশন মেনে দোকান খুলতে হয়। দেখবি একটা মুদিখানা দোকান বা মিষ্টির দোকানে যারা বসে তারা কেমন কতটা নিয়ম কানুন মেনে কাজ করে। কিন্তু একজন ডাক্তার দেখবি একদম পুরো ফিটফাট, একদম ফিটফাট হয়ে বসে। দেখবি ডাক্তারখানায় গেলে দেখবি কোনো একজন লয়ারের চেম্বারে ঢুকবি, কোনো একজন যে সিএ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট তার চেম্বারে যাবে, ঠিক আছে, তো দেখলেই বুঝতে পারবি যে না দুটোর মধ্যে তুই ডিফারেন্স বুঝতে পারবি। বলছে প্রতিটা পেশায় নৈতিক আচরণ বিধি আছে, ঠিক আছে, যা পেশাগত প্রতিষ্ঠান নির্ধারণ করে থাকে। নৈতিক আচরণ বিধি সমস্ত পেশাদারদের ক্ষেত্রেই প্রযোজ্য। ব্যবস্থাপনার ক্ষেত্রে ব্যবস্থাপকদের নৈতিক আচরণ প্রযোজ্য। ব্যবস্থাপনার ক্ষেত্রে ব্যবস্থাপকদের নৈতিক আচরণ বিধির উপর গুরুত্ব আরোপ করা হয়। AIMA অল ইন্ডিয়া ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশন ভারতীয় ব্যবস্থাপকদের আচরণ বিধি নির্ধারণ করে। মানে ইন্ডিয়াতে যে সমস্ত ম্যানেজারের সাথে আচরণ বিধি কে নির্ধারণ করেছে, তাহলে এটা করবি AIMA। AIMA হচ্ছে ভারতীয় ব্যবস্থাপকদের আচরণ বিধি নির্ধারণ করেছে। যদিও ব্যবস্থাপকদের AIM এর কাছে নথিভুক্তকরণ বাধ্যতামূলক নয়, বাধ্যতামূলক কিন্তু নয়। সেবার মনোভাব সার্ভিস মোটিভ, তাহলে পেশা কি করে, পেশা কি দেয়, সার্ভিস দেয়, সার্ভিস। প্রত্যেক পেশাতে সেবার মনোভাব থাকা উচিত, ঠিক আছে। যদিও ব্যবস্থাপকদের মূল উদ্দেশ্য হলো লক্ষ্য অর্জন, ব্যবস্থাপকদের মেন উদ্দেশ্যটা কি, লক্ষ্য অর্জন। আবার ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের লক্ষ্য মুনাফা অর্জন। আজকাল মুনাফা অর্জনই ব্যবসা প্রতিষ্ঠানের একমাত্র লক্ষ্য নয়। কারবার সামাজিক অর্থনৈতিক দায়িত্ব পাশাপাশি পালন করে চলেছে, পেশাদারদের ক্ষেত্রেও সেবার মনোভাব অনতিবিলম্বে অন্তর্ভুক্ত হবে। তাহলে ওপরে আলোচনার মাধ্যমে পেশার বৈশিষ্ট্যগুলি সম্পর্কে যে ধারণা মেলে তাতে বোঝা যায় ব্যবস্থাপনাকে পেশার মতো মনে হলেও, ঠিক আছে, ব্যবস্থাপনাকে পেশার মতো মনে হলেও এখনো একে সম্পূর্ণভাবে পেশা বলা যায়। যে কারণে ব্যবস্থাপনাকে সম্পূর্ণ পেশা বলা যায় না তার মধ্যে কি, কেন ব্যবস্থাপনাকে পেশা বলা যায়, তাহলে তোকে যদি বলি ব্যবসায়িক পেশা বলা যায় না, ব্যবস্থাপনাকে পেশা বলা যায় না, এর পিছনে কিছু কারণ আছে। কারণগুলো ব্যবস্থাপনাকে কেন পেশা বলা যায়, ঠিক আছে। তো এখনো ব্যবস্থাপক হিসেবে কর্মে নিযুক্ত হতে গেলে, ঠিক আছে, কোনো পেশাগত ডিগ্রির বিষয়টি মানে কি বললাম, এখনো পর্যন্ত আমাদের দেশে তুমি যদি কোনো কোম্পানির ম্যানেজার ব্যবস্থাপক হতে যাও তার জন্য কোনো পেশাগত ডিগ্রি এখনো কোনো বাধ্যতামূলক করেনি। পেশাদার হিসেবে ব্যবস্থাপকদের কোনো পেশাদার সমিতির সদস্য বাধ্যতামূলক নয়। তো পেশাদার হিসেবে ব্যবস্থাপকদের কোনো পেশাদার সমিতি মানে বললাম ওই ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন, ICAI, ICSI, বার কাউন্সিল, ঠিক আছে, তো এটার কোনো বাধ্যতামূলক নয়। ৩ লাস্ট পয়েন্ট, যদিও ভারতীয় ব্যবস্থাপক জন্য একটি সর্বভারতীয় আচরণ বিধি প্রতিষ্ঠিত হয়েছে, তবু কোনো ব্যবস্থাপক প্রয়োজন মনে করলে সেই আচরণ বিধিকে অমান্য করেও কাজ করতে পারে। মানে একটা তৈরি হয়েছে, কিন্তু কেউ কোনো ব্যবস্থাপক যদি চায় ওর নিয়ম নীতি নাও মানতে পারে, ঠিক আছে। এমন না যে নিয়ম মানলো না বলে তার জন্য ও শাস্তি দেবে, এরকম কোনো ব্যাপার নেই। বলছে এবং সেক্ষেত্রে তার বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা গ্রহণ করাও সম্ভব নয়। এই সকল বিষয়গুলি বিবেচনা করে বলা যায় যে ব্যবস্থাপনাকে সম্পূর্ণরূপে পেশা গণ্য করা যায় না, তবে ব্যবস্থাপনা খুব দ্রুততার সঙ্গে পেশা হিসেবে অগ্রসরের দিকে যাচ্ছে। ঠিক আছে,
তাহলে মোটামুটি একটু নলেজ গুলো নিলি, আইডিয়া গুলো হচ্ছে, জাস্ট একবার করে রিড করবি, পয়েন্ট গুলোকে তুই পড়ার চেষ্টা করবি, ভিতর গুলো আমি বলবো না পড়লেও চলবে, পয়েন্ট গুলোকে একটু ফোকাস করবি, তারপর তুই দেখতে পারবি এমসিকিউ কেমন দিচ্ছে। এরপরে যে কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ব্যবস্থাপনা স্তর। কি বললাম, ম্যানেজমেন্টের স্তর, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ম্যানেজমেন্টের 3টে স্তর আছে, কটা স্তর? 3টে স্তর। এই দেখ, ম্যানেজমেন্টের 3টে স্তর, এটা কি, এটা কি বলে, ত্রিভুজ, 3টে স্তর। তাহলে কি হবে, প্রথমটাকে বলে টপ, টপ মানে জানিস তো উচ্চ, তারপরটাকে বলে মিডিল মানে মধ্য, আর তারপরটাকে বলে লোয়ার। তাহলে ব্যবস্থাপনার 3টে স্তর, কি কি স্তর বললাম, উচ্চ স্তর, মধ্য স্তর, নিম্ন স্তর। তোকে বলতে হবে, জানতে হবে যে ও তোকে পরীক্ষায় বললো, একজনের নাম বললো, তিনি ব্যবস্থাপনার কোন স্তরে থাকেন। তোকে বলতে পারে ব্যবস্থাপনার কটি স্তর, এটা সোজা কোশ্চেন, 3টে স্তর। কি কি স্তর, উচ্চ স্তর, মধ্য স্তর, নিম্ন স্তর। এখন বলতে পারে, একটা নাম বললো, বলে বলো তিনি ব্যবস্থাপনার কোন স্তরে থাকেন, কেউ বলতে উচ্চ স্তর বা মধ্য স্তর বা নিম্ন স্তর, তাই তো। এখানে কি বলেছে দেখ, এখানে তো ভিতরে অনেক কিছু দিয়েছে, এত তো পড়ে লাভ নেই, আমি তোকে বলছি, দেখ এখানে দেখ, সুন্দর করে যদি নাও পড়ে চারটা দেখিয়ে দেবে, চারটার মধ্যে সব পড়া, দেখ চার, এটা ছবির দিকে দেখা। তাহলে উচ্চ স্তরে কারা কারা থাকে, কি লেখা আছে, বোর্ড অফ ডিরেক্টরস। কে বোর্ড অফ ডিরেক্টরস পরে বলছি, ঠিক আছে, মনে করবি। তো উচ্চ স্তরে কে থাকে, বোর্ড অফ ডিরেক্টরস, ঠিক আছে তো। মধ্য আর কে থাকে, জেনারেল ম্যানেজার, ইংলিশ টার্মগুলো দেখছি, জেনারেল ম্যানেজার, ঠিক আছে তো। তারপর এ দেখ, তোরা যে বই কিনিস ওই বই পড়লে, আমি পিডিএফ করে দিচ্ছি তো, আমি সব বইয়ের পিডিএফ আছে, সমস্ত বইয়ের পিডিএফ আছে, বইয়ের পিডিএফ গুলো তুই দেখবি, এই পিডিএফ গুলো দেখবি, ঠিক আছে তো। সব কটা পিডিএফ গুলো দেখবি, আর পিডিএফ কিন্তু ডিলিট করবি না, ঠিক আছে, এখন সুন্দর করে রেখে দিবি কিন্তু পিডিএফ গুলো, ঠিক আছে তো, রেখে দিবি। আচ্ছা, আর কি, ফাইন্যান্স, প্রোডাকশন, মার্কেটিং, হিউম্যান রিসোর্স, এরা সব উচ্চ স্তরে থাকে, এরা তার উচ্চ স্তরে। কি কি বললাম বল, একটু মনে রাখবি, টার্মগুলো দেখ, স্যার, বোর্ড অফ ডিরেক্টরস, কি বললাম, বোর্ড অফ ডিরেক্টরস, আমি বলবো মানে বলবো, আমি মনে বলবো, বোর্ড অফ ডিরেক্টরস, জেনারেল ম্যানেজার, বোর্ড অফ ডিরেক্টরস, জেনারেল ম্যানেজার, ফাইন্যান্স, প্রোডাকশন, মার্কেটিং, হিউম্যান রিসোর্স, এরা উচ্চ স্তরে। মধ্য স্তরে কে থাকে, প্রোডাকশন ম্যানেজার, ফাইন্যান্স ম্যানেজার, মার্কেট রিসার্চ ম্যানেজার, ঠিক আছে তো, রিজিওনাল সেলস ম্যানেজার, চিফ ইঞ্জিনিয়ার, আর জেনারেল সুপারিনটেন্ডেন্ট, ঠিক আছে। তাহলে এগুলো কিন্তু তোকে পড়তে হবে, মানে যেটা পড়তে হবে, মানে মুখস্থ করতে হবে, মানে করতে হবে বলছি না, করতেই হবে মুখস্থ, এটা তোকে মুখস্থ করতে হবে। উচ্চ স্তরে কারা থাকে, মধ্য স্তরে কারা থাকে, নিম্ন স্তরে কারা থাকে, সুপারিনটেন্ডেন্ট, ঠিক আছে তো। তারপর ফোরম্যান, মানে বলো ফোরম্যান কাকে বলে, সুপারভাইজার, ইন্সপেক্টর, ঠিক আছে, এরা থাকে নিম্ন স্তরে। কিছু পড়ার না পর এইটুক তো পড়। এখানে একটা কথা বলছিল, ওটাই আমি দেখছি, বলছে এখানে দেখ, এখানে পড়ছি উচ্চ স্তরে কারা থাকে, কি বলেছে এখানে, পরিচালক পর্ষদ মানে বোর্ড অফ ডিরেক্টরস, ব্যবস্থাপক পরিচালক মানে, ব্যবস্থাপক পরিচালক মানে কি বললাম, জেনারেল ম্যানেজার, কি বললাম, জেনারেল ম্যানেজার। উৎপাদক ব্যবস্থাপক, কি বললাম, উৎপাদক ব্যবস্থাপক মানে প্রোডাকশন ম্যানেজার। তারপর কি বলেছে, অর্থ ব্যবস্থাপক, ঠিক আছে, কর্মী ব্যবস্থাপক, বিপণন ব্যবস্থাপক, এগুলো সব উচ্চ স্তরে থাকে, এগুলো একবার দেখে নিবি, এখানে না পড়লে হবে, আমার মনে হয় এই জায়গাটা পড়লেই হবে, এরা ওটা একই লেখা দিয়েছে, ওটা আবার ভিতরটা পড়ার দরকার কি, এটা পড়লেই তো হয়ে গেলে, বক্সটা পড়লেই তো হয়ে গেল, তাই না। এবার কিছু টার্ম বললাম, বলবো ইনফোপিডিয়াতে বলে টার্ম গুলো বলে, এই টার্ম গুলো তোকে লিখলাম, বোর্ড অফ ডিরেক্টরস কাকে বলে বলেছে, আর ফোরম্যান কাকে বলে বলেছে। তো বোর্ড অফ ডিরেক্টরস কাকে বলে, আচ্ছা, জানিস কোনো একটা কোম্পানি, কোম্পানি কি করে চলে, কোম্পানিতে, কোম্পানি কি করে চলে, একটা কোম্পানি চলে কি করে, কোম্পানিতে কারা, তারা টাটা কোম্পানি, টাটা কোম্পানি মালিক কারা, টাটা কোম্পানি মালিক কারা, যারা টাটা কোম্পানির শেয়ার কেনে, যারা টাটা কোম্পানির শেয়ার কেনে তাকে বলে টাটা কোম্পানি, আর যারা কোম্পানির শেয়ার কেনে তাদেরকে বলে শেয়ার হোল্ডার। বললাম কথাটা, শেয়ার হোল্ডার, আমরা এই অ্যাকাউন্টস এর পরের চ্যাপ্টার করবো এসব, ঠিক আছে। তাহলে কি বললাম, কোম্পানির যারা শেয়ার কেনে, আজকে তুই ধর বলি না, আজকে আজকে তোর মনে ইচ্ছা হলো আমি টাটা কোম্পানি, না মনে হলো তোর ইচ্ছা হলো আমি রিলায়েন্স কোম্পানি মালিক হতে চাই, তাহলে কি করতে হবে, রিলায়েন্স কোম্পানির শেয়ার কিনতে হবে, কি করতে হবে, রিলায়েন্স কোম্পানির শেয়ার কিনতে হবে।
তোর কাছে টাকা আছে, তুই রিলায়েন্স কোম্পানির শেয়ার নিয়ে, তাহলে তুই কি হয়ে গেলি? রিলায়েন্স কোম্পানির মালিক। তাহলে তোকে কি বলা হবে জানিস তো? তুই হলি রিলায়েন্স কোম্পানির মালিক, মানে তুই রিলায়েন্স কোম্পানির মালিককে কি বলা হয়? শেয়ার হোল্ডার। কোম্পানির মালিককে বলা হয় শেয়ার হোল্ডার। কি বললাম? কোম্পানির মালিককে বলা হয় শেয়ার হোল্ডার। ঠিক আছে, তাহলে কোম্পানির মালিক প্রচুর লোক হয়। কোম্পানির মালিক তো একটা টাটা, রিলায়েন্স কোম্পানির মালিক কি একজন? কোটি কোটি লোক মালিক, মানে রিলায়েন্স কোম্পানির শেয়ার যারা কেনে প্রত্যেকে মালিক, তাই তো? আর প্রত্যেকে শেয়ার হোল্ডার। বলছে শেয়ার গ্রহীতাগণ দ্বারা নির্বাচিত ব্যক্তিবর্গ, ঠিক আছে, যারা প্রতিষ্ঠান পরিচালনা। এবার দেখ, একটা রিলায়েন্স কোম্পানির মালিক ধর 1 কোটি মালিক, 1 কোটি মালিক তো রিলায়েন্স কোম্পানি চালাতে পারে না। কোম্পানি তো চালাবে কয়েকজন লোক। 1 কোটি লোক কি কোম্পানি চালাতে পারবে? একটা কোম্পানিতে 1 কোটি লোক চালাতে পারবে? কোম্পানি চালাবে কয়েকজন। ওই যে যতজন 1 কোটি লোক যে কোম্পানির মালিক, ওরা সবাই মিলে একটা ভোটাভুটি করে, ভোট হয়, একটা কোম্পানির মধ্যে একটা ভোট হয়। ওই 1 কোটি লোকের মধ্যে ধর যে খুব মানে দক্ষ এমন লোককে ভোটে দেয় যার বেশি যখন ভোট হয়। সবাই কি ভোটে দাঁড়ায়? সবাই ভোট দেয়। তার মধ্যে কয়েকজন যারা লোক দেশ চালানোর জন্য যোগ্য মনে হয় না এরা যোগ্য, চলে এই প্যানেলকে আমরা ভোট, এই প্যানেলকে ভোট দিই, তারা দেশ চালায়। তাহলে কোম্পানি চালায় কারা? ডিরেক্টররা চালায়। কোম্পানি কারা চালায়? ডিরেক্টররা চালায়। ঠিক আছে, ডিরেক্টররা চালায়। আর ডিরেক্টরদের কারা নির্বাচিত করে? শেয়ার হোল্ডাররা। ঠিক আছে, তো বলছে শেয়ার গ্রহীতাগণ দ্বারা নির্বাচিত, মানে যে শেয়ার গ্রহীতাগণ দ্বারা নির্বাচিত মানে শেয়ার হোল্ডাররা নির্বাচন করবে, মানে ভোট দেবে। ভোট দিয়ে নির্বাচিত ব্যক্তিবর্গ যারা জিতলো তারা সবাই তো ভোটে যেতে না, এক পক্ষ হারবে এক পক্ষ জিতবে। যারা ভোটে জিতলো নির্বাচিত ব্যক্তিবর্গ, ঠিক আছে, নির্বাচিত ব্যক্তিবর্গ যারা ভোটে জিতলো তারাই তো কোম্পানি চালাবে। ঠিক আছে, তারাই কোম্পানি চালাবে। যারা প্রতিষ্ঠান পরিচালনা করে তাকে বলা হয় পরিচালক পর্ষদ বা বোর্ড অফ ডিরেক্টরস। বুঝা গেল? বোর্ড অফ ডিরেক্টরস। ধর রিলায়েন্স কোম্পানিতে 10 জনের প্যানেল জিতলো, 10 জনের প্যানেল জিতলো, ওই 10 জন লোকের কোম্পানি হয়। বুঝতে পারলি? ফোরম্যান কাকে বলে? প্রশিক্ষিত কর্মী। প্রশিক্ষিত কর্মী মানে বাংলাটা বলে প্রশিক্ষিত কর্মী মানে ট্রেনিং নেওয়া আছে। দেখবি অনেকে কোম্পানিতে কাজ করে ট্রেনিং এ নেই, কিন্তু ট্রেনিং যাদের নেওয়া তাকে বলে প্রশিক্ষিত কর্মী। যিনি একদল শ্রমিকের কাজের তদারকি করেন, একদল শ্রমিকের কাজের তদারকি করেন, তিনি হলেন ফোরম্যান। তাহলে বোঝা গেল ফোরম্যান জিনিসটা কি? ফোরম্যান হলো প্রশিক্ষিত কর্মী যিনি একদল শ্রমিকের কাজের তদারকি, সুপারভাইজ করে। এবার কি বলেছে দেখ, ব্যবস্থাপনার বিভিন্ন স্তরের কাজ, এটা একটু পড়বো। ব্যবস্থাপনার বিভিন্ন স্তর, বিভিন্ন স্তর মানে উচ্চ স্তরে কিছু কাজ হয়, নিম্ন স্তরে কিছু কাজ হয়, আর মধ্য স্তরে কিছু কাজ হয়। উচ্চ স্তরে কিছু কাজ, মধ্য স্তরে কিছু কাজ, নিম্ন স্তরে কিছু কাজ। ঠিক আছে তো? তাহলে দেখেন ছোট করে যদি একটু বলি, এখানে কি লিখেছে? উচ্চ স্তরের ব্যবস্থাপকরা, মধ্য স্তরের ব্যবস্থাপকরা আর নিম্ন স্তরের ব্যবস্থাপকরা। উচ্চ স্তরের ব্যবস্থাপকরা কি কাজ করে? পরিকল্পনা ও সংগঠন সংক্রান্ত কাজ করে। তাহলে এই ছোট ছোট টার্ম মনে রাখতে হবে, ছোট টার্ম এই। তাহলে উচ্চ স্তরের ব্যবস্থাপকরা কি কাজ করে? পরিকল্পনা ও সংগঠন সংক্রান্ত কাজ করে। মধ্যস্তরের ব্যবস্থাপকরা কি করে? কর্মী নিয়োগ সংক্রান্ত কাজ করে। কি কাজ করে? কর্মী নিয়োগ। আর নিম্ন স্তরের ব্যবস্থাপনা কি করে? নির্দেশনা ও নিয়ন্ত্রণের কাজ করে। যদি তোর যদি মনে হয় লেখাটা পড়তে পারবো না, ছবিটা এঁকে ছবিটা, তাহলে ছবিটার মধ্যে সুন্দর করে দিয়েছে দেখ। পরিকল্পনা ও সংগঠনের কাজ কে করে? উচ্চ স্তর। কর্মী নিয়োগ কে করে? মধ্য স্তর। আর নিম্ন স্তর কে করে? কি করে? নির্দেশনা নিয়ন্ত্রণ। দেখ তোর এমসিকিউ কাজ হয়ে গেল, এমসিকিউ হয়ে গেল। ব্যবস্থাপনার কাজ, উচ্চ স্তরের কাজ কি করবি, মধ্য স্তরের কাজটা করবি, ঠিক আছে তো, নিম্ন স্তরের কাজটা করবি। এবছর পরীক্ষায় দেখলাম যে আমাদের বিকমে এসেছিল মধ্য স্তরের ব্যবস্থাপনার কাজগুলো লেখ, 5 নাম্বার দিয়েছিল, 5 নাম্বার মধ্য স্তরের ব্যবস্থাপনার কাজগুলো লেখ। ঠিক আছে দেখ, হ্যাঁ বিকমে লিখলে তো এইটুক লিখলে হবে না, তাই যদি এইটুক লেখে ওর 5-এ হয়তো 2 দেবে। এটা একটু ব্যাখ্যা করতে হবে, এটা ব্যাখ্যা করতে হবে। তাহলে তোর বইতে যেমন দিয়েছে, তোদের যে বইতে দিয়েছে ওটা বড় করে দিয়েছে, তোদের বইতে বড় করে দিয়েছে, লেখাটা বড় করে দিয়েছে। তার মানে আমার প্রশ্ন হচ্ছে, আমার বেশি বড় করে লাভ, আমাদের এমসিকিউ, আমাদের জিনিসগুলো জানতে হবে। তাহলে কি বলে উচ্চতর ব্যবস্থাপনা কি বলছে? উচ্চ স্তরের ব্যবস্থাপনাটা কি করে? কি বললাম দেখ, কি করেছে স্যার? উচ্চতর ব্যবস্থাপনা পরিকল্পনা করবে আর সংগঠন করবে, আর কিছু করবে না।
তাহলে পরিকল্পনা মানে প্রতিষ্ঠানের উদ্দেশ্য স্থির করা। পরিকল্পনা উদ্দেশ্য ঠিক করে, তোর বিজনেসের উদ্দেশ্য কি হবে, তারপর উদ্দেশ্যটা পূরণ করার জন্য প্ল্যান করা, তারপর উদ্দেশ্য পূরণ করার জন্য তোর কি করবি, প্ল্যান তো করলি, তারপর কি করবি, তোর রিসোর্স কালেক্ট করতে হবে, রিসোর্স মানে সম্পদ। আর উদ্দেশ্য পূরণের জন্য ঠিক আছে প্রয়োজনীয় সাংগঠনিক কাঠামো সংগঠন করা, বিভিন্ন বিভাগীয় প্রধানদের নিযুক্ত করা, আর বিভিন্ন বিভাগীয় কার্যাবলীর মূল্যায়ন করা। এটা হচ্ছে উচ্চস্তর। মধ্যস্তর কি করেছিল স্যার, কর্মী নিয়োগ করেছিল। কর্মী নিয়োগ, তাহলে দেখ কর্মী নিয়োগ মানে তুই চাকরি দিবি, তাহলে কি বলেছে, নিম্ন স্তরের ব্যবস্থাপকদের কাজের উপর নজরদারি। মধ্যস্তর ব্যবস্থাপনার কাজ কি, মিডিল লেভেলের লোক কি করবে, নিচে ওর নিচে যে আছে তাদের কাজ তদারকি করবে, তদারকি ঠিকঠাক কাজকর্ম করছে কেউ। তারপর নিম্ন স্তরের ব্যবস্থাপকদের কাছে উচ্চ, আচ্ছা কি করে জানিস তো, মধ্যস্তর কি করে, উচ্চ স্তরে যত রকমের খবরাখবর আছে, আপার লেভেলে যত খবরাখবর আছে, ও কাকে দেবে সব খবরগুলো, বল। এই দেখ এখানে হচ্ছে টপ, এখানে হচ্ছে মিডিল, আর এখানে হচ্ছে লোয়ার। তো এ কি করে, এর খবর এর কাছে পৌঁছে দেয়। টপের যত খবরাখবর আছে ও কাকে পৌঁছে দেবে, মানে মিডিলম্যান কি করে, ও মিডিলম্যানের কাজ করলো, ও তো মিডিলম্যানের কাজ করলো। ও বললো ধর সাপোজ ধর তোর কোনো খবর, ধর তোর বাড়িতে ধর তিনতলা আছে, ঠিক আছে, তিনতলার খবরাখবর গুলো কোথায় পাঠিয়ে দিল, একতলায় পাঠালো। খবরটা কে পাঠালো, দোতলার লোক। তিনতলার লোক দোতলাকে বললো, দোতলা একতলাকে বললো। বুঝতে পারলি ব্যাপারটা, তাহলে কিনা মনে রাখতে পারলি, সোজা জিনিস। বলছে নিম্ন স্তরের ব্যবস্থাপকের কাছে উচ্চ স্তরের ব্যবস্থাপনার নীতি নির্দেশ এগুলো পৌঁছায়। আর উচ্চ স্তর ও নিম্ন স্তরের ব্যবস্থাপনার মধ্যে, তাহলে মধ্যস্তর কি করে, দেখ এই মিডিল ম্যান কি করলো, আরে একটা বাড়ি তিনতলা হলে দোতলা কি করে, একতলা আর তিনতলার মধ্যে কি করলো, ও একটা সেতু বন্ধন করলো না, তাই না, মাঝখানে মিডিল ম্যানের কাজ করলো। তো তো বলছে কি সেতুর মতন কাজ করে, একটা সেতু বুঝিস তো কাকে বলে, সেতু তো বুঝিস, সেতুর মতন কাজ করে। আর নিজ নিজ বিভাগীয় কর্ম সম্পাদনের রিপোর্ট তৈরি করে। ঠিক আছে, মধ্যস্তরের মধ্যে যে বিভিন্ন ডিপার্টমেন্ট থাকে, প্রতিটা ডিপার্টমেন্টের একটা করে রিপোর্ট তৈরি করে, রিপোর্ট প্রতিবেদন, কোন কোন ডিপার্টমেন্ট কি কি কাজ করলো তার একটা রিপোর্ট তৈরি করবে। সকল বিভাগের মধ্যে কার্যকরী যোগাযোগ ব্যবস্থা রাখা, এবং এই মিডিল ম্যান মানে মিডিল লেভেল ম্যানেজমেন্টের মতো অনেকগুলো ডিপার্টমেন্ট থাকে, প্রতিটা ডিপার্টমেন্টের মধ্যে একটা কমিউনিকেশন যোগাযোগ রাখে। খুব ভালো করে পড়বে। নিম্ন স্তরের ব্যবস্থাপনা কি করে, লোয়ার লেভেল শ্রমিকদের মধ্যে প্রকৃতপক্ষে কর্ম বন্টন করে। ঠিক আছে, মধ্যস্তরের ব্যবস্থাপকদের থেকে প্রাপ্ত নির্দেশ অনুসারে কাজ করে। তার মানে কি লোয়ার লেভেল কি করবে, ওই একই কথা, স্যার টপের খবর মিডিল লোয়ারকে দিয়ে দিল, লোয়ার কি করবে, মিডিল যে খবর দিল সেই খবরের অনুযায়ী কাজ করবে। ঠিক আছে, তো মধ্যস্তরের ব্যবস্থাপকদের কাছে বিভিন্ন সমস্যার বিষয়ে রিপোর্ট জমা করা। ঠিক আছে, এবার তো লোয়ার লেভেলে কাজ করতে গিয়ে বিভিন্ন রকমের তুই সমস্যায় পড়েছিস, তাহলে তোর সমস্যা তুই কাকে, তুই উপরকে জানাতে পারবি, টপ লেভেলকে জানাতে পারবি না, তোর সঙ্গে যোগাযোগই নেই টপে, তোর সঙ্গে যোগাযোগ কার, মিডিলে, তুই মিডিলকে জানাবে, মিডিল সেই খবরগুলো কাকে জানাবে, টপ। তার মানে বোঝা গেল তো কি করলাম, টপের খবর লোয়ার, লোয়ারও তো মিডিলকে জানাবে, তো লোয়ার কিন্তু মিডিলকে জানাচ্ছে। লোয়ারের লোয়ার তুই ধর একদম তুই লোয়ার লেভেলে আছে, তোর কোনো কাজ করতে গিয়ে কোনো রকমের বাধার সম্মুখীন হবে, বিভিন্ন রকমের সমস্যা হয়, তুই কার সঙ্গে যোগাযোগ করবি, তুই মিডিলের সঙ্গে যোগাযোগ করবি, মিডিলের সঙ্গে যোগাযোগ করে মিডিল সেই খবরটা টপকে পৌঁছে, সিঁড়ি একটা সিঁড়ির হিসেবে কাজ করে। শ্রমিকদের স্বার্থ সুরক্ষিত করা ও কর্ম পরিবেশ রক্ষা করা। তাহলে মেনলি লেবাররা কোথায় যায়, লেবাররা কোথায় কাজ করে বল, টপ মিডিল নাকি লোয়ার, লোয়ারে। তাহলে চেষ্টা করবে যে শ্রমিকদের স্বার্থ সুরক্ষিত করা এবং কাজের একটা ভালো পরিবেশ তৈরি করা। কাজ যেখানে করা হবে কাজের পরিবেশ ভালো তৈরি করতে হবে, এমন নয় যে কাজ করতে কাজের পরিবেশই নেই ভালো, কাজের পরিবেশ যদি ভালো না হয় তাহলে কর্মীরা ছেড়ে চলে যাবে, কাজের পরিবেশ ভালো তৈরি করতে হবে। আর লাস্ট, শ্রমিকদের অভাব অভিযোগ ইত্যাদি মধ্যস্তরের ব্যবস্থাপকদের জ্ঞাত করা। এবার যে লোয়ার লেভেলের শ্রমিকরা আছে, লেবাররা আছে, ঠিক আছে, এদের যদি কোনো রকমের কোনো অভাব থাকে, অভিযোগ থাকে, জানা, বুঝলি? হ্যাঁ, ঠিক আছে, দাঁড়া এই কোশ্চেনটা
পার্থক্যটা বলি পার্থক্যটা কি বলছে বিভিন্ন লেভেল অফ ম্যানেজমেন্ট, বিভিন্ন যে লেভেল অফ ম্যানেজমেন্ট আছে তার কি হচ্ছে এখানে টপ লেভেল ম্যানেজমেন্ট, মিডল লেভেল ম্যানেজমেন্ট আর লোয়ার লেভেল ম্যানেজমেন্টের পার্থক্য। তাহলে প্রথমে হচ্ছে কি বলবো সময়। তো টপ লেভেল ম্যানেজমেন্ট কি করে, এ হচ্ছে দীর্ঘ সময় বিবেচ্য, দীর্ঘ সময়। আর এটা মিডিল লেভেল ম্যানেজমেন্ট মধ্যকালীন সময়, আর লোয়ার লেভেল ম্যানেজমেন্ট স্বল্পকালীন সময়। সময়টা প্রথমে সময় দিয়ে বলেছে, তারপর দক্ষতা। টপ লেভেলে দক্ষতা কি হবে, এখানে উদ্ভাবনী দক্ষতা হয়, এখানে উদ্দেশ্যমূলক দক্ষতা হয়, আর এখানে কার্যকরী দক্ষতা হয়। দক্ষতার কথা বলছে। ইভ্যালুয়েশন, উচ্চ স্তরে দক্ষতা পরিমাপ, এর দক্ষতা মাপা তুলনামূলকভাবে কঠিন, এর দক্ষতা মাপা সোজা, এর দক্ষতা পরিমাপ করা যায়। সংখ্যা, এখানে কম লোক থাকে, এখানে যুক্তিগ্রাহ্য সংখ্যক ব্যক্তি থাকে, যুক্তিগ্রাহ্য, আর এখানে বহু ব্যক্তি থাকে। তাহলে বুঝতে পারলি সব লোক কোথায় কম থাকে, টপে। লোক কোথায় বেশি থাকে, না লোয়ার, লোয়ারে কর্মচারী কোথায় সবচেয়ে কাজ করে, কোথায় লোয়ার লেভেল সবচেয়ে বেশি লোক থাকে। নীতি নির্ধারণ, মূলত নীতি নির্ধারণ প্রক্রিয়া যুক্ত, এখানে পলিসি নীতি নির্ধারণ থাকবে, ঠিক আছে, আর এখানে যে নীতিটা ওটা কার্যকরী করবে, আর এখানে নীতি নির্ধারণ প্রক্রিয়ায় পরোক্ষভাবে অংশগ্রহণ করে। নেচার, এখানে টপ লেভেলে কি হয়, প্রশাসনিকটা বেশি হয়, ম্যানেজমেন্টের তুলনায় প্রশাসনটা বেশি হয়। প্রশাসন মানে পরের টপিকটাই প্রশাসন, প্রশাসন হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন, ঠিক আছে। মিডিল লেভেলে কি হয়, দুটোর মিলিত থাকে, মিলিত দুটো মিলিয়ে থাকে, প্রশাসন আর ব্যবস্থাপনা। এখানে এখানে প্রশাসনটা কম হয়। আর লাস্ট কাজ কি বলছে, এখানে এর কাজ উচ্চ স্তরের কাজ, আগেই বলেছে, এটা তো আগেই বললাম কাজটা, তাকে একটা বললো হয়ে গেছে। তাহলে এই চ্যাপ্টারে এখন কি কি বাকি আছে, ব্যবস্থাপনা ও প্রশাসনটা পড়বো নেক্সট ক্লাসে, ব্যবস্থাপনা ও প্রশাসন পড়বো। তারপর এখানে কিছু ধর তুই এখনো পর্যন্ত পড়ে এইটুকু ইয়েগুলো বলে এমসিকিউ বলতে পারে, বল এখানে বলছে ব্যবস্থাপনা কি, ব্যবস্থাপনা কলা ও বিজ্ঞান উভয় হয়ে গেল। তারপর বলেছে কি মুনাফা অর্জন করা হলো, আজকে যা পড়লাম সেখান থেকে তুই কি করে পড়ে বের করতে পারছিস। ঠিক আছে, ব্যবস্থাপনা স্তর করা তিনটে, এখানে কোন বক্তব্যটি সঠিক নয়, কোন বক্তব্যটি সঠিক নয় মানে ভুল, তার মানে কি কোন বক্তব্যটি ভুল, ব্যবস্থাপনা একটি সামাজিক প্রক্রিয়া, এটা কি ভুল, ব্যবস্থাপনা একটি গতিশীল প্রক্রিয়া, এটা কি ভুল, ব্যবসায় সামাজিক ভুল। তিনটের মধ্যে একটাও ভুল নয়, ভুল হচ্ছে কোনোটি সব করে ঠিক। ব্যবস্থাপনা অপরকে দিয়ে কাজ করিয়ে নেওয়ার কৌশল, ঠিক আছে, ব্যবস্থাপনা হলো এটা আমরা আমরা আগের দিন পড়েছিলাম, ঠিক আছে, ব্যবস্থাপনা হলো অপরকে দিয়ে কাজ করিয়ে নেওয়ার কৌশল। আর সত্য মিথ্যা লেখো, ব্যবস্থাপনা হলো কলা বিজ্ঞান, কি বল এটা ঠিক না ভুল, ব্যবস্থাপনা হলো কলা বিজ্ঞান, ঠিকই তো, তার ব্যবস্থাপনা কলা বিজ্ঞান ঠিক, তাহলে বিবৃতি এক এবং দুই দুটোই ঠিক। আচ্ছা এখানে এটা বললাম ব্যবস্থাপনা হলো কলা বিজ্ঞান, আর একটা হচ্ছে দেখ ব্যবস্থাপনা হলো কলা বিজ্ঞান, আমরা বলেছি ব্যবস্থাপনা কলা বিজ্ঞান,
আমরা পড়েছি ব্যবস্থাপনা কলা ও বিজ্ঞানের সংমিশ্রণ, এটা পড়েছি তাই না? ব্যবস্থাপনা কলা বিজ্ঞান ব্যাপারটা শুনতে কেমন লাগে? তাই এই দিক দিয়ে দেখি বিবৃতি 1 টা ভুল, ঠিক আছে? 1 টা ভুল, 2 টা ঠিক, এটা কারেক্ট। আর এটা কে বলেছিল? ব্যবস্থাপনা অপরকে দিয়ে কাজ করে নেওয়ার কৌশল, এই কথাটা বলেছিল ফলেট। এটা দেখে নিই, ফলেট বলেছিল। আরেকটা কি? মুনাফা অর্জন হলো ব্যবস্থাপনার একটি আর্থিক উদ্দেশ্য। মুনাফা অর্জন তো আর্থিক কি হবে? তার মানে আমি আজকে যেটুকু করলাম না, সেখান থেকে এই এমসিকিউ গুলো বেরিয়ে আসলো। অনেক ইম্পোর্টেন্ট এমসিকিউ বেরিয়ে আসলো। তার মানে আমাদের নেক্সট ক্লাসে কি পড়বো জানিস তো? ব্যবস্থাপনা ও প্রশাসন কাকে মানে জিনিসটা পড়বো। আর ব্যবস্থাপনা কার্যাবলী পড়বো। তাহলে এই চ্যাপ্টারটা শেষ। ২ টো পয়েন্ট বাকি আছে। ২ টো পয়েন্ট। আর ২ টো পয়েন্ট। তাহলে কিন্তু এই চ্যাপ্টারটা শেষ হবে। আর কিছু আছে? দেখি আর কিছু বাকি আছে এখানে? না, আর কিছু বাকি নেই। ঠিক আছে।